বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি নূরজাহান বেগম, জীববিজ্ঞান বিভাগ, গোলাম মুস্তফা মডেল কলেজ, ঢাকা। অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ আমরা ডিএনএ এবং আরএনএ সম্পর্কে আলোচনা করব। গতদিন নিউক্লিয়াস এবং ক্রোমোজোম সম্পর্কে আলোচনা করেছিলাম, তবে ক্রোমোজোমের প্রকারভেদটা নিয়ে তেমন আলোচনা হয় নাই। আমরা যদি ক্রোমোজোমের গঠনের পরে তার প্রকারভেদটা একটু দেখি তাহলে আমাদের বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবে। ক্রোমোজোমের প্রকারভেদের মধ্যে তার সেন্ট্রোমিয়ারের সংখ্যা, অবস্থান এবং দৈহিক গঠন এর উপর ভিত্তি করে এক এক ক্ষেত্রে এক একভাবে এদেরকে ভাগ করা হয়। তবে ক্রোমোজোমের সংখ্যার ক্রোমোজোমের মধ্যে যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা, সেই সংখ্যার উপর ভিত্তি করে ক্রোমোজোমকে 5 ভাগে ভাগ করা হয়। আর সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে সেন্ট্রোমিয়ারের সংখ্যা অনুযায়ী 5 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মনোসেন্ট্রিক, ডাইসেন্ট্রিক, পলিসেন্ট্রিক, ডিফিউজড আর হচ্ছে অ্যাসেন্ট্রিক। এখন এই মনোসেন্ট্রিক কি? মনোসেন্ট্রিক হচ্ছে যে ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা 1, সেই সকল ক্রোমোজোমকে মনোসেন্ট্রিক বলা হচ্ছে। আর যে সকল ক্রোমোজোমে সেন্ট্রোমিয়ারের সংখ্যা 2 থাকে বা 2-এর অধিক থাকে তাদেরকে ডাইসেন্ট্রিক বলা হয়। আর পলিসেন্ট্রিক হচ্ছে যেখানে অনির্দিষ্ট অর্থাৎ অসংখ্য ধরনের সেন্ট্রোমিয়ার অবস্থান করে তাদেরকে পলিসেন্ট্রিক বলা হয়। আর ডিফিউজটা কি? ডিফিউজটা হচ্ছে যে ক্রোমোজোমে তার সেন্ট্রোমিয়ারটা সুস্পষ্টভাবে বা সুনির্দিষ্ট স্থানে থাকে না, সেই সকল ক্রোমোজোমগুলোকে বলা হয় ডিফিউজড। আর অ্যাসেন্ট্রিক, এই অ্যাসেন্ট্রিক হচ্ছে যে সকল ক্রোমোজোমে কোনো প্রকার সেন্ট্রোমিয়ার থাকে না, সেই সকল ক্রোমোজোমগুলোকে বলা হচ্ছে অ্যাসেন্ট্রিক। তারপরে আসা যাক সেন্ট্রোমিয়ারের দ্বিতীয় যে বিভাজনটা, সেটা সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এই ক্রোমোজোমগুলোকে আবার 4 ভাগে ভাগ করা হয়। আর এই অবস্থানটা দেখা যায় অ্যানাফেজ পর্যায়ে, অর্থাৎ মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ ধাপে এই অবস্থানটা দেখা যায়। আর এক্ষেত্রে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী এদেরকে 4 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মেটাসেন্ট্রিক, সাব মেটাসেন্ট্রিক, অ্যাক্রোসেন্ট্রিক আর হচ্ছে টেলোসেন্ট্রিক। এই মেটাসেন্ট্রিক ক্রোমোজোম বলতে আমরা কি বুঝি? মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে যেই ক্রোমোজোমের মধ্যবর্তী স্থানে বা মাঝ বরাবর সেন্ট্রোমিয়ারটা অবস্থান করে, সেই সকল ক্রোমোজোমগুলোকে মেটাসেন্ট্রিক বা মধ্যকেন্দ্রিক ক্রোমোজোম বলা হয়। আর মধ্যবর্তী স্থানে সেন্ট্রোমিয়ারটা থাকার কারণে 2টা বাহুই সমান থাকে, তখন এটাকে দেখতে ইংরেজি বি অক্ষরের মতো মনে হয়। তারপর আসা যাক সাব মেটাসেন্ট্রিক। সাব মেটাসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে সেই সকল ক্রোমোজোম যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা মধ্যবর্তী স্থান থেকে একটু সামনের অংশে থাকে, সেখানে এটা মধ্যবর্তী স্থান থেকে একটু সরে যায়, যার কারণে ওই ক্রোমোজোমকে সাব মেটাসেন্ট্রিক বা উপমধ্যকেন্দ্রিক ক্রোমোজোম বলা হয়। আর এক্ষেত্রে একটু সরে যাওয়ার কারণে একটা বাহু দীর্ঘ হয় আর একটা বাহু সামান্য একটু খাটো হয়, অর্থাৎ অসম বাহু থাকে। আর এক্ষেত্রে তার আকৃতিটা ইংরেজি এলের মতো হয়। তারপরে আসা যাক অ্যাসেন্ট্রিক ক্রোমোজোম। আর এই ক্রোমোজোমের ক্ষেত্রে সেন্ট্রোমিয়ারটা অনেকটা প্রান্তের দিকে সরে আসে, যার কারণে এর একটা বাহু অনেকটাই লম্বা আর একটা বাহু অনেকটাই খাটো থাকে এবং এটাকে দেখতে ইংরেজি জে এর মতন মনে হয়। তারপরে আসা যাক টেলোসেন্ট্রিক। এই টেলোসেন্ট্রিক ক্রোমোজোম হচ্ছে সেই সকল ক্রোমোজোম যে সকল ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারটা একদম প্রান্তে অবস্থান করে, আর যার কারণে সমস্ত বাহুটাকে একটা বাহু মনে হয়। আর এই একটা বাহু মনে হওয়ার কারণে এটাকে দেখতে ইংরেজি আই অক্ষরের মতো দেখায়। এই হচ্ছে সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজোম। আর এছাড়াও দৈহিক গঠন অনুসারে বা লিঙ্গ নির্ধারণের বৈশিষ্ট্য অনুসারে ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অটোজোম আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোম। তারপরে আসা যাক নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড কি? নিউক্লিক অ্যাসিড হচ্ছে সেই সকল যৌগ যে যৌগে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, নাইট্রোজেনজনিত ক্ষারক এবং ফসফেট, এই 3টা উপাদান পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে যৌগ বা অ্যাসিড গঠন করে, সেই সকল যৌগকে বলা হয় নিউক্লিক অ্যাসিড। তারপরে আসা যাক নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড কি বা নিউক্লিওসাইড বলতে কি বুঝি? যে সকল যৌগ এক অণু পেন্টোজ সুগার আর এক অণু নাইট্রোজেনজনিত ক্ষারক পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে যে যৌগটা গঠিত হয় সেটাকে নিউক্লিওসাইড বলা হয়। আর এক্ষেত্রে কোনো ধরনের ফসফেট অণু সংযুক্ত থাকে না। তারপর আসা যাক নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে
একনো পেন্টোজ সুগার, একনো নাইট্রোজেনজনিত ক্ষারক এবং একনো ফসফেট, এই তিনটি উপাদান একত্রে মিলিত হয়ে যে যে যৌগটা গঠন করছে সেটাই হচ্ছে নিউক্লিওটাইড। আর এই যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এগুলোর মধ্যে আমরা বারবারই লক্ষ্য করেছি যে নাইট্রোজেনজনিত ক্ষারক আছে। তো নাইট্রোজেনজনিত ক্ষারকটা কি? নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন এবং তার কিছু হাইড্রোজেন, এই যে উপাদানগুলো পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে যে ক্ষারক একক গঠন করে সেই ক্ষারসমূহকেই নাইট্রোজেনজনিত ক্ষারক বলা হয়। আর এই নাইট্রোজেনজনিত ক্ষারককে দুই ভাগে ভাগ করা হয়, পিউরিন আর হচ্ছে পাইরিমিডিন। এই পিউরিন কোন ধরনের ক্ষারক? যে ক্ষারকগুলো দুইটি রিং বা সার্কেল গঠন করে সেই সকল ক্ষারগুলোকে পিউরিন বলা হয়ে থাকে। আর যে সকল ক্ষারগুলো এক রিং বা একটা সার্কেল গঠন করে তাদেরকে পাইরিমিডিন বলা হয়। আর পিউরিনের ক্ষেত্রে আমরা গুয়ানিনের উদাহরণ দিতে পারি, আর পাইরিমিডিনের ক্ষেত্রে থায়ামিন, ইউরাসিল, এই সকল উপাদানগুলো আমরা বলতে পারি যে এর অন্তর্ভুক্ত। এইগুলো আমাদের ডিএনএর গঠন পড়ার ক্ষেত্রে অবশ্যই জানা দরকার যে নিউক্লিক অ্যাসিড, নিউক্লিওসাইড, নিউক্লিওটাইড, এই অণুগুলো পর্যায়ক্রমে সংযুক্ত হয়ে যে গঠনটা তৈরি করে সেটাই কিন্তু ডিএনএর গঠন। আমরা আজকে বলেছিলাম যে আমরা ডিএনএ এবং আরএনএ পড়ব। তো ডিএনএ পড়তে হলে আমাদেরকে আগে নিউক্লিওটাইড, নিউক্লিওসাইড এবং নাইট্রোজেনজনিত ক্ষারক আর নিউক্লিক অ্যাসিড এগুলো জানা দরকার। সেজন্য আমরা এই সংজ্ঞাগুলো আগে কমপ্লিট করে নিব। তারপরে আসা যাক ডিএনএর ভৌত গঠন। আমরা ডিএনএর গঠনের মধ্যে দুইটা চিত্র লক্ষ্য করি, একটা হচ্ছে ডাবল হেলিক্স বা পেঁচানো সিঁড়ির ন্যায়, আরেকটা হচ্ছে এরকম রাসায়নিক উপাদান একটা আরেকটার সাথে সংযুক্ত হয়ে শিকল বা শৃঙ্খল গঠন করে যে গঠনটা তৈরি করে সেই গঠনটা। তো আমরা এটা রাসায়নিক গঠনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, আবার ভৌত গঠনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি নিজেদের বোঝার সুবিধার্থে। আর এটা ভৌত গঠনের ক্ষেত্রে আমরা চিত্রটা, যদিও আমারটা তেমন ভালো হয় নাই, তবে আশা করি বাসায় পেন্সিল দিয়ে আঁকলে আমাদেরটা আরও ভালো হবে। তো আসা যাক, এইখানে আমরা অবশ্যই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি যে দুইটা সূত্র। আমরা যদি ভৌত গঠন ডিএনএ লক্ষ্য করি, তার আগে আমরা ডিএনএটা কি? ডিএনএটা হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিডের সংক্ষিপ্ত রূপ বা সংক্ষিপ্ত নাম। আর এই ডিএনএ ক্ষেত্রে এখানে পেন্টোজ সুগার, নাইট্রোজেনজনিত ক্ষারক আর ফসফেট যুক্ত হয়ে যে নিউক্লিওটাইড গঠন করে, একাধিক নিউক্লিওটাইড সংযুক্ত হয়ে ডিএনএ অণু গঠন করে। আর এর ভৌত গঠনের ক্ষেত্রে আমি ফার্স্টেই বলবো যে ডিএনএ একটি দ্বিসূত্রক, অর্থাৎ তার মধ্যে দুইটা সূত্র থাকে। আর এই দুইটা সূত্র পেঁচানো সিঁড়ির মতন একটা অপরটাকে ঘিরে থাকে, আর এই পেঁচানো সিঁড়িটাকেই তখন ডাবল হেলিক্স বলা হয়ে থাকে। আর এই যে ডাবল হেলিক্স, এই ডাবল হেলিক্সের মধ্যবর্তী স্থানে নাইট্রোজেনজনিত ক্ষারকগুলো পর্যায়ক্রমে ধাপ গঠন করে থাকে। আর সাইডের যে রেলিংগুলো, সেই রেলিংগুলো তৈরি হয়ে থাকে পেন্টোজ সুগার এবং ফসফেট, এই দুইটা অণু পরস্পর সংযুক্ত হয়ে এই রেলিংটা গঠন করে। অর্থাৎ এই পেঁচানো গঠনটাকে একটা সিঁড়ির সাথে তুলনা করা হয়, বিশেষ করে পেঁচানো সিঁড়ির সাথে। কারণ এক হচ্ছে তার রেলিং হচ্ছে পেন্টোজ সুগার আর হচ্ছে ফসফেট, আর তার মাঝখানের যে ধাপগুলো সেগুলো হচ্ছে নাইট্রোজেনজনিত ক্ষারক। তাহলে আমরা গঠনের ক্ষেত্রে যদি দেখি, প্রথমেই আছে যে পেন্টোজ সুগার, এর 1 নাম্বার কার্বনের সাথে নাইট্রোজেনজনিত ক্ষারক যুক্ত আছে, আর 3 নাম্বার কার্বন আছে ফসফেটের সাথে সংযুক্ত, আর 5 নং কার্বনও ফসফেটের সাথে সংযুক্ত। আমরা যদি দুইটা রেলিং দেখি তাহলে আমরা এটাই দেখব যে এক সাইডের রেলিংয়ে তার 5 নং কার্বনেরটা উপরের দিকে থাকে আর 3 নং কার্বনটা নিচের দিকে থাকে, কিন্তু তার অভিমুখটা 5 নং কার্বনের দিকে। অর্থাৎ সে 5 নং কার্বনের সাথে যুক্ত হয়েছে ফসফেট, সেটা আবার 3 নং কার্বনের সাথেও কিন্তু যুক্ত হয়েছে। তো দুইটা যুক্ত হওয়ার কারণে এই ফসফেটটা একটার সাথে আরেকটাকে সংযুক্ত করতে এখানে সাহায্য করে। আর এখানে এটা ধাপ হিসাবে সাহায্য করে, অর্থাৎ প্রতিটা সিঁড়ির ধাপ তৈরি করতে। তো তার আগে বলে নেই যে এই যে 5 কার্বন বিশিষ্ট পেন্টোজ সুগার, তার যে 1 নং কার্বনের সাথে নাইট্রোজেনজনিত ক্ষারক আছে, সেই নাইট্রোজেনজনিত ক্ষারক তার সম্পূরক নাইট্রোজেনজনিত ক্ষারকের সাথে সংযুক্ত হয়। আর এখানে অ্যাডিনিন, এ হচ্ছে অ্যাডিনিন, আর এই অ্যাডিনিনে নাইট্রোজেনজনিত ক্ষারক,
এই নাইট্রোজেনজনিত ক্ষারকটা থায়োমিন নামক নাইট্রোজেনজনিত ক্ষারকের সাথে দুইটা হাইড্রোজেন বন্ধনী দিয়ে সংযুক্ত থাকে। আমি ফার্স্টে থেকে যদি তোমাদেরকে আবারও বলি ধাপগুলো, তাহলে ফার্স্টেই আসবে যে এটা হচ্ছে প্রথমে দ্বিসূত্রক পেঁচানো সিঁড়ির ন্যায় ডাবল হেলিক্স। আর এর মধ্যে যে নাইট্রোজেনজনিত ক্ষারক থাকে সেখানে 4 ধরনের নাইট্রোজেনজনিত ক্ষারক থাকে। এক হচ্ছে এডিনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এই 4 ধরনের নাইট্রোজেনজনিত ক্ষারক দেখা যায়। আর ফসফেটটা তার বাইরের অংশের সাথে অর্থাৎ 3 নং এবং 5 নং কার্বনের সাথে যুক্ত থাকে, আর নাইট্রোজেনজনিত ক্ষারক 1 নং কার্বনের সাথে যুক্ত থাকে। আর তারপরে আসা যায় যে এই যে নাইট্রোজেনজনিত ক্ষারক এডিনিন, এর সম্পূরক হচ্ছে থায়োমিন। এডিনিন থায়োমিনের সাথে 2টা হাইড্রোজেন বন্ধনী দিয়ে সংযুক্ত থাকে। এই যে 2টা হাইড্রোজেন বন্ধনী দিয়ে এটার সাথে এটা সংযুক্ত। তারপর আসছে গুয়ানিন। গুয়ানিনের সম্পূরক হচ্ছে সাইটোসিন। আর এই গুয়ানিন সাইটোসিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা সংযুক্ত হয়ে সে এই ধাপটা গঠন করে। ঠিক তেমনি সাইটোসিনও আবার গুয়ানিনের সাথে 3টা হাইড্রোজেন বন্ধনী দ্বারা সংযুক্ত থাকে। এখানেও এই যে এটা হচ্ছে সুগার, এর সাথে যুক্ত আছে এডিনিন, আর এটা ডাবল বন্ড হিসাবে আছে থায়োমিন। এরপরে আছে এই পাশে সেটা হচ্ছে পেন্টোজ সুগার। তারপর এখানে 2টা পেন্টোজ সুগারের মাঝখানে আছে ফসফেট। অর্থাৎ এই যে গঠনটা এটা এইখানেও আমরা যদি লক্ষ্য করি তাহলে সেম গঠন আমরা দেখতে পারবো। এরপরে আসা যাক এই যে এদের যে গঠনের মধ্যে কোথাও গভীর খাঁজ দেখা যায়, আবার কোথাও হালকা খাঁজ দেখা যায়। আর এর প্রতিটি পেঁচের যে দৈর্ঘ্য সেখানে হচ্ছে 34 অ্যাংস্ট্রম দৈর্ঘ্য, আর এর যে ব্যাস আছে সেটা 3.4 অ্যাংস্ট্রম বা 20 অ্যাংস্ট্রমও বলা যায়। এইভাবে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন। রাসায়নিক গঠনকে আমি আরেকটুভাবে বলতে পারি যে রাসায়নিক উপাদান হিসাবে প্রথমেই থাকে নিউক্লিওটাইড। অনেকগুলো নিউক্লিওটাইড একত্রে সংযুক্ত হয়ে ডিএনএটা গঠন করেছে। তো এই নিউক্লিওটাইডকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি বা হাইড্রোলাইসিস করি বা ভাঙি, তাহলে আমরা এখানে পাবো নিউক্লিওসাইড, আর এর সাথে পাবো নিউক্লিওসাইডের সাথে পাবো হচ্ছে ফসফেট, ফসফেট। আবার আমরা নিউক্লিওসাইডকে যদি আদ্র বিশ্লেষণ করি বা ভাঙি, তখন আমরা এখানে পাবো পেন্টোজ সুগার আর হচ্ছে নাইট্রোজেনজনিত ক্ষারক। তাহলে আমরা যদি পুরোটাকেই আদ্র বিশ্লেষণ করি তাহলে আমরা পাচ্ছি এর রাসায়নিক উপাদান হিসাবে পেন্টোজ সুগার, নাইট্রোজেনজনিত ক্ষারক আর হচ্ছে ফসফেট, এই 3টা উপাদান। আশা করি ডিএনএর ভৌত গঠন এবং রাসায়নিক গঠন ক্লিয়ার হয়েছে। তারপরে আসা যাক আরএনএ। আরএনএ কি? আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড। আরএনএ হচ্ছে রাইবোনিউক্লিক অ্যাসিড, এর সংক্ষিপ্ত রূপ। আর আরএনএর গঠনের ক্ষেত্রে আমরা দেখা যায় যে এখানে ডাবল কোনো হেলিক্স থাকে না, এখানে সিঙ্গেল থাকে, অর্থাৎ এরা এক চেইন বিশিষ্ট হয়ে থাকে। আর এই আরএনএর অণুর মধ্যে যদি আমরা এটাকে বিশ্লেষণ করি তাহলে এখানে আমরা ফসফেট পাবো না, আমরা নাইট্রোজেনজনিত ক্ষারক হিসাবে বিশেষভাবে পাবো ইউরাসিল আর হচ্ছে পেন্টোজ সুগার। এই 2টা উপাদানের সমন্বয়ে রাইবোনিউক্লিওটাইড গঠিত হয়। আর এই রাইবোনিউক্লিওটাইডকে আবার 5 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে টিআরএনএ, এমআরএনএ, আরআরএনএ, জিআরএনএ, মাইনর আরএনএ। টিআরএনএ, টি হচ্ছে ট্রান্সফার, এখানে হচ্ছে টি দিয়ে ট্রান্সফার বোঝাচ্ছে, আর এটা হচ্ছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএর কাজ হচ্ছে সে অ্যামিনো অ্যাসিডকে মেসেঞ্জার আরএনএ অর্থাৎ এমআরএনএতে স্থানান্তর করে। তারপর সেখানে এই অ্যামিনো অ্যাসিডটা প্রোটিন তৈরিতে সাহায্য করে, আর সেজন্য এটা স্থানান্তরের কাজ করে বলে এই আরএনএকে ট্রান্সফার আরএনএ বা টিআরএনএ বলা হয়। তারপর আসা যাক এমআরএনএ, যেটাকে মেসেঞ্জার বা বার্তাবহ আরএনএ বলা হয়। মেসেঞ্জার আরএনএ কাজ হচ্ছে তার বার্তাগুলোকে স্থানান্তর করা। তারপরে আসা যাক আরআরএনএ। আরআরএনএ হচ্ছে রাইবোজোমাল আরএনএ। আর এই রাইবোজোমাল আরএনএটা কি? আরআরএনএ যে রাইবোজোমগুলো আছে সে রাইবোজ উপাদান গঠনের ক্ষেত্রে কাজ করে, আর এজন্য ওই আরএনএগুলোকে, যে আরএনএগুলো রাইবোজ উপাদান গঠন করে সেই আরএনএগুলোকেই এখানে আরআরএনএ বলা হয়। তারপর আসা যাক জিআরএনএ। জিআরএনএ মানে হচ্ছে জেনেটিক আরএনএ। আর এখানে জেনেটিক বলতে এটাই বোঝাইছে যে কিছু কিছু ভাইরাস আছে তাদের বংশগতি বস্তু হিসাবে আরএনএকে ব্যবহার করে থাকে, আর যে সকল আরএনএ তার বংশগতি বস্তু হিসাবে কাজ করে সেই আরএনএগুলোকে জিআরএনএ বা জেনেটিক আরএনএ বলা হয়। তারপর আসা যাক মাইনর আরএনএ। মাইনর আরএনএটা কি? সাইটোপ্লাজমীয় আরএনএ এবং নিউক্লিয় আরএনএ নামক কিছু ক্ষুদ্র ক্ষুদ্র আরএনএ আছে, যে আরএনএগুলো প্রোটিনের সাথে মিশে এনজাইমের কাঠামো গঠন করতে সহায়তা করে, সেই সকল আরএনএগুলোকে মাইনর আরএনএ বলা হয়। আর আমাদের প্রথম অধ্যায়ের সিলেবাসে
শেষ অবধি মানে ডিএনএ এবং আরএনএ এ পর্যন্তই ছিল। তো আজকে আমি চেষ্টা করেছি ডিএনএ এবং আরএনএ সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা দেওয়ার, বাসায় বিস্তারিতভাবে পড়বে এবং এর থেকে একটা সৃজনশীল তৈরি করার চেষ্টা করবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।